আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান জমানাতে সামাজিক মাধ্যম, বিশেষ করে ইউটিউবের কন্টেন্ট, টিকটক, ফেসবুক, এমনকি লিঙ্কডইন সহ অন্য যে সকল সামাজিক মাধ্যম রয়েছে, যেমন বাইডু, তারপর টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অনেকগুলো প্ল্যাটফর্ম, তার সঙ্গে সঙ্গে বটিমও আছে, যেগুলো আমাদের সমাজের এই মুহূর্তে অনেকগুলো বিষয়ের নিয়ামক হয়ে পড়েছে। আপনি ভালো ব্যবসা করতে চান, আপনাকে এই সামাজিক প্ল্যাটফর্মগুলো লাগবেই। আপনি কারো ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, বড় করতে চান, আপনার এই সামাজিক মাধ্যমে আসতে হবে। আপনি কাউকে ডিস্ট্রয় করতে চান, শেষ করে দিতে চান, ফালতু বানিয়ে দিতে চান, তার ক্যারিয়ার একেবারে শূন্যতে নিয়ে আসতে চান, এই সামাজিক মাধ্যমে আপনাকে গুজব ছড়াতে হবে। এর ফলে কী হলো, আমাদের দেশের যে মূল গণমাধ্যমগুলো, এমনকি সারা দুনিয়াতে টেলিভিশন ছিল, পত্রপত্রিকা ছিল, এমনকি বই পুস্তক যারা লিখতেন, যেগুলো শত শত বছর ধরে জনমত গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। যেমন ধরুন, কবি নজরুল একটা কবিতা লিখলেন। এখন কবিতা কয়জন পড়েছে বলেন তো? ওই জামানাতে, ব্রিটিশ জামানাতে, তার জন্য তাকে কিন্তু জেলে যেতে হয়েছে। এমনকি এরশাদ জামানাতে সব শালা কবি হতে চায়। কবি রফিকুল্লাহ যখন লিখলেন, তাকে জেলে যেতে হয়েছে, ভাত দে হারামজাদা। এই যে কবিতাগুলো, সেই কবিতার কারণে কবিদের জীবনে নানা দুর্ভোগ নেমে এসছে। পাকিস্তান জামানাতে কবি মাহবুবুল্লাহ একটা মাত্র কবিতা লিখলেন, এইখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ। আমি সেখানে কাঁদতে আসিনি, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত। 1952 সনের ভাষা আন্দোলন উপলক্ষে এই প্রথম কবিতা পাকিস্তানের ভিত্তি নড়িয়ে দিয়েছিল। এখন এসবের কোনো মূল্য নেই। কে কবি, কে কবিতা লিখল, কে পত্রিকায় কলাম লিখল, কোন পত্রিকায় কী নিউজ ছাপা হলো, এগুলি নিয়ে মানুষের এত মাথা ব্যথা হয় না। বাংলাদেশে এই মুহূর্তে যে কয়টি পত্রপত্রিকা যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল, তাদের মধ্যে ধরুন আমি কালের কণ্ঠের কথা বলি। এখন কালের কণ্ঠের, বা ধরুন কালের কণ্ঠের আগে যেটা ছিল, সেটা হলো আরেকটি, সেটা কি একটা কণ্ঠ আমার মনে আসছে না। তো কালের কণ্ঠের সার্কুলেশন কত? 50-60 হাজার। প্রথম আলো হয়তো 80-90 হাজার। বাংলাদেশ প্রতিদিনের হয়তো 1.5 লাখ 2 লাখ এরকম হতে পারে সার্কুলেশন। কিন্তু সামাজিক মাধ্যমে, সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশের 1 নম্বর যাকে বলা হয় পত্রিকা হলো কালের কণ্ঠ। তারা যেভাবে ফটো কার্ড তৈরি করে এবং তারা যে কোনো একটা রিপোর্ট তৈরি করে যখন ইন্টারনেটে ছেড়ে দেয়, সেটা যেভাবে ভাইরাল হয়, এটি এখন কোনো টেলিভিশন তার ধারে কাছে নেই। কালের কণ্ঠ টকশো করে, কালের কণ্ঠ তাদের লেখা ফটো কার্ডগুলো যখন ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, অন্যান্য জায়গাতে ছাড়ে, এবং সেগুলো নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যায়। সেই যে বেনজির কাণ্ড, ছাগল কাণ্ড, তো বেনজির কাণ্ড, ছাগল কাণ্ড থেকে শুরু করে অন্য যা কিছু হয়েছে এই বাংলাদেশে গত 4-5 বছর ধরে, সব কিছু কিন্তু এই সামাজিক মাধ্যমের কল্যাণে। তো এই সামাজিক মাধ্যম সব সরকারের জন্য একটা চক্ষুশূল। ডক্টর ইউনূসের পতন হয়েছে সামাজিক মাধ্যমে, উত্থান হয়েছে সামাজিক মাধ্যমে। শেখ হাসিনার পতন হয়েছে সামাজিক মাধ্যমে, উত্থান হচ্ছে সামাজিক মাধ্যমে। আবার এখন শেখ হাসিনার যে প্রতি মানুষের যে সহানুভূতি, এটা সামাজিক মাধ্যমে হচ্ছে। কোনো মূলধারার পত্রিকা শেখ হাসিনার তালিববর্ষ একার এই কথাটা লিখতে পারছেন না। যে সমস্ত সাংবাদিক, যে সমস্ত সম্পাদক শেখ হাসিনার কদম মোবারক চুম্বন করার জন্য গণভবনে গিয়ে গড়াগড়ি করতেন যে আমাকে একটু সুযোগ দেন, আমি গণভবনে এসে জাস্ট ওনার কদম মোবারক চুম্বন করবো, উনি যদি কদম মোবারক
চুম্বন না করে, চুম্বন করতে সুযোগ না দেন, জুতোটা একটু পাঠিয়ে দিলে আমি তার জুতা চুম্বন করব। জুতাও যদি না দেয়, উনি যে হাঁসগুলো গণভবনে লালন পালন করেন, কিংবা যে মাছ, চিতল মাছ, বা ওনার যে বিড়ালটি রয়েছেন, আমি একটু তাদের সেবা করে বেঁচে থাকতে চাই। এই আকুতি যে সকল বড় বড় সাংবাদিকদের ছিল, তারা এখন তাদের শুধু আপনি বন্দুক ধরেন পিঠে, পিছনে বন্দুক ধরেন, সেগুলো আমি মরে যাব, কিন্তু শেখ হাসিনার তালিবান নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমার এই সাহস নেই। তো এই যখন মূলধারার গণমাধ্যম অবস্থা, যে টেলিভিশনগুলো শেখ হাসিনার কথায় ফেনা তুলত, তারেক রহমান সাহেবের ওই একই অবস্থা, তয়াকারে তয়াকারে তা তয়াকারে তা শব্দটা যারা উচ্চারণ করতে পারতো না, এখন তারা সবাই তারেক রহমান সাহেবের গুণমুগ্ধ হয়ে গেছেন, এবং তারা উচ্চাঙ্গ বা মানে ধ্রুপদী সঙ্গীতে, ক্লাসিক্যাল মিউজিক, সেই ক্লাসিক্যাল মিউজিকে তা রে, এরকম জাস্ট যে রবিশঙ্করের মতো এভাবে তারা তাল তুলছেন, তালসে তাল মিলা, বা পিয়ারে পিয়ারে, বা দামাদাম মাস ক্যালেন্ডার। তো এইরকম শব্দ তুলে বিএনপির তারেক রহমান সাহেবের জিয়া পরিবারের প্রসঙ্গ শুরু করেছেন। ঠিক সেই সময়টিতে এই যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যম সঙ্গত কারণে কেন জানি এরা সবসময় এস্টাবলিশমেন্ট বিরোধী হয়, সরকারের বিরুদ্ধে চলে গেছে, এমনকি তাদের একটা বিরাট অংশ জামাতের বিরুদ্ধে চলে গেছে। এবং এই সামাজিক মাধ্যমে সকাল বিকাল দিনে রাত্রে লক্ষ লক্ষ ফটোকার্ড, কন্টেন্ট, বক্তব্য, বিভিন্ন রকম টিকা, টিপ্পনী, এগুলো দিয়ে রাজনৈতিক দলগুলো একে অপরকে ঘায়েল করছে, তাদের কর্মীরা, তাদের সমর্থকরা, সবাই। এবং যেহেতু তারা ক্ষমতায় আছে, তারা এই বিষয়গুলো সহ্য করতে পারছে না। একজন নেতাকে ধরুন কাপড় চোপড় খুলে ফেলবে এআই দিয়ে, তাকে দিয়ে একটা উলঙ্গ ড্যান্স দিয়ে দেওয়া হলো। একজন অপছন্দ, মানে যারা এই মুহূর্তে অপছন্দের মানুষ, তাদের মুখ দিয়ে একটা এরকম ডায়লগ তৈরি করা হলো এআই দিয়ে, মনে হলো যেন একেবারে অ্যাজ ইট ইজ। আমজনতা এগুলো শুনে খুব খুশি। কাউকে দিয়ে মাইকেল জ্যাকসনের ড্যান্স দেওয়াচ্ছে, কাউকে দিয়ে মিয়া খলিফার ভূমিকায় অভিনয় করাচ্ছে, কাউকে দিয়ে সানি লিওনের ভূমিকা অভিনয় করাচ্ছে, কাউকে সেই আরও বাজে বাজে জিনিস করা হচ্ছে। তো এই বিষয়গুলো কি নিয়ন্ত্রণযোগ্য নয়? এটা কি করে নিয়ন্ত্রণ করবে? কোনো আইন দিয়ে কি এটা সম্ভব? কিংবা এর যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ দ্বারা কি এদেরকে দমন করা সম্ভব? একেবারেই না। স্বয়ং আমেরিকা এর দ্বারা, যাকে বলা হয় সন্ত্রস্ত। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্রযুক্তি, সেই প্রযুক্তি যারা আবিষ্কার করেছে তারাই এখন বলছে এটা একটা ফ্রাঙ্কেনস্টাইনের দানব, এর ফলে মানব সভ্যতা বিলীন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। আপনি এআইকে ছোট্ট একটা বিষয় জিজ্ঞাসা করেন, সেটা চ্যাট জিপিটি হোক কিংবা জেমিনি হোক, অদ্ভুত, মানে এমন সব বিষয় আপনি জিজ্ঞাসা করেন যেটা আপনি 100 বছর বসেও কল্পনা করতে পারবেন না, ও আপনাকে 1 সেকেন্ডের মধ্যে সেটার উত্তর দিয়ে দিচ্ছে। আপনি চ্যাট জিপিটির কাছে বা যে কোনো এআই নির্ভর প্রযুক্তির কাছে আপনার একটা ঘরের মানে মাপ দিয়ে দেন যে আমি এখানে ফার্নিচারগুলো কীভাবে সাজাবো। আপনি বলে দেন যে আমি একটা ভালো শার্ট কিনতে চাই, কোনটা আমার শরীরে মানাবে। আপনি প্রেম করতে চাই, কী ধরনের মেয়ে আমার জন্য ভালো হবে, ছেলে আমাদের জন্য ভালো হবে। আমি বিয়ে করতে চাই, কেমন হবে। আপনি আমাকে শিখিয়ে দেন আমি কীভাবে প্রেম করব। মানে যে ধরনের উত্তর আপনি পাবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনার পছন্দের একটা রমণী আছে বা পছন্দের একটা পুরুষ আছে, আপনি বলবেন যে আমি এই পুরুষটিকে উলঙ্গ দেখতে চাই, তুমি আমাকে এরকম একটা ছবি তৈরি করে দাও। ঠিক তদ্রুপ সে সেই ছবিটা তৈরি করে দেবে। ফলে এই যে একটা এআই নির্ভর সামাজিক মাধ্যম আমাদের জীবনে চলে এসেছে, এটা দ্বারা
প্রেম, ভালোবাসা, যৌনতা, অর্থ, টাকা পয়সা, লেনদেন, ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে যাচ্ছে। এমনকি এই যে রাজনীতি, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং বিপজ্জনক অবস্থা অতিক্রম করছে এই প্রযুক্তির কারণে। এই সামাজিক মাধ্যমের যন্ত্রণায় অতিষ্ঠ নয় এমন কোনো মানুষ নেই। এমনকি যারা এর সঙ্গে জড়িত, খুব ইনফ্লুয়েন্সিয়াল, সামাজিকভাবে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, কোটি কোটি যাদের ভক্ত গ্রাহক আছে, তারাও এর চিন্তায় অস্থির যে কখন প্রতিপক্ষ তাকে আক্রমণ করে বসে। এটার সমাধান কি? এটার সমাধান হলো, একমাত্র সমাধান আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, অনেস্ট থাকা, পরিপূর্ণভাবে অনেস্ট থাকা। 2 নম্বর হলো যে কোনোভাবে যে কোনো মানুষকে হার্ডলি আঘাত না করা। সফটলি আঘাত করতে পারেন, সমালোচনা, রাজনীতি যেহেতু করেন সমালোচনা করতেই হবে, কিন্তু ইট শুড বি ইন এ সফটার ওয়ে। কিন্তু কোনো অবস্থাতে যদি আপনি হার্ডলি করেন, আপনাকে উলঙ্গ করে ছেড়ে দেবে এই সামাজিক মাধ্যমে। এরপর হলো অন্যায় করা যাবে না, বড় বড় বাগম্বর করা যাবে না, মুনাফিকি করা যাবে না, এবং আপনি যদি একেবারে সত্য যুগে ফিরে যান, সেক্ষেত্রে আপনাকে নিয়ে কোনো কথা হবে না। যেমন ধরুন, উদাহরণ হিসেবে বায়তুল মোকাররমের খতিবের কথা বলি, তার কথা বলি। দেখুন, তাকে নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে কোনো নেতিবাচক কথা হচ্ছে না। কিন্তু আপনি যদি আব্বাসের কথা চিন্তা করেন, আপনি যদি সেই আমির হামজার কথা চিন্তা করেন, অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে যে সকল সমালোচনা হয়, এর পেছনে আপনি দেখবেন যে তাদের বক্তব্য, তাদের উগ্রতা, তাদের ব্যক্তিগত জীবন সব মিলিয়ে দে হ্যাভ ক্রিয়েটেড হিউজ এনিমিটি, প্রচুর শত্রু তারা তৈরি করে ফেলেছে। ফলে এই মানুষগুলো যারা সমালোচিত হয়েছেন, তারা 3 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে তাদের যে একটা সামাজিক অবস্থান ছিল, তাদের যে মূল্য ছিল, ভ্যালু ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, এটি এখন এই সামাজিক মাধ্যমের কল্যাণে নেতিবাচক অবস্থায় চলে এসেছে। এমনকি আমরা যারা ইউটিউব কন্টেন্ট করি, আমাদের মধ্যে যারা খুব বেশি বাড়াবাড়ি করেছেন বা এখনো করে চলছেন, দেখেন অনেকে হারিয়ে গেছে। ইল্লু হারিয়েছে, পিঙ্কু হারিয়েছে, টিঙ্কু হারিয়েছে, এদের কোনো নামগন্ধ নেই। এমনকি ধ্রুব রাঠির মতো প্রভাবশালী লোকজন আছেন, তারাও কিন্তু এখানে নেই। আর টিম টিম করে যারা ধীরে ধীরে এগুচ্ছেন, এই সামাজিক মাধ্যমে 3 বছর 2 বছর টিকে থাকাটা খুব কঠিন একটা বিষয়, ভীষণ রকম একটা কঠিন বিষয়। তো সেই দিক থেকে রাজনীতিতে যারা আছেন, তারা সরাসরি এই সামাজিক মাধ্যমের সাথে ফাইট করাটা তাদের জন্য নির্বুদ্ধিতার কাজ। বরং যখন সামাজিক মাধ্যমে কোনো নেতিবাচক বিষয় আসে, কাউকে নিয়ে ট্রল করা হয়, আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মুহূর্তের মধ্যে স্থির হন, কারণ খুঁজে বেড়ান এবং আত্মশুদ্ধির দিকে যান, তাহলে একমাত্র এই মৌচাকে ঢিলে মারলে যাওয়া হয়, এই সামাজিক মাধ্যমের ঠিক একই অবস্থা, এর থেকে রক্ষা করা সম্ভব বা কিছুটা ক্ষয়ক্ষতি করা সম্ভব। একটা জিনিস বুঝতে হবে, এই যুগটা এআইয়ের যুগ, এই যুগটি সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। স্বয়ং যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তিনি এখন এই ফেসবুক বন্ধ করে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, আত্মগ্লানিতে ভুগছেন। যেভাবে ডিনামাইটের আবিষ্কর্তা স্যার আলফ্রেড নোবেল, তিনি এই ডিনামাইট আবিষ্কার করে ভীষণ রকম মনোকষ্টের মধ্যে পড়ে গেলেন। যে শান্তির উদ্দেশ্যে তিনি এটি করেছিলেন, সেটি যখন অশান্তিতে পরিণত হলো, তখন তিনি তার সারা জীবনের উপার্জন এই পুরস্কারে দিয়ে দিলেন। এবং এটা এত একটা অভিশাপ, দেখেন সেই শান্তি পুরস্কার আমাদের দেশে কি অশান্তি তৈরি করে ফেলেছে। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যিনি বা যারা তৈরি করেছিলেন, তাদের একটা মহৎ উদ্দেশ্য ছিল, যেটি এই পৃথিবীর আলো বাতাসের মধ্যে পড়ে মানুষের নফসের কবলে পড়ে আজকের এই অবস্থায় চলে এসেছে। মহান আল্লাহর কাছে পানাহা চাই, সাহায্য চাই, আশ্রয় চাই সামাজিক মাধ্যমের ফেতনা এবং ফ্যাসাদ থেকে
রক্ষা চাই এবং যারা ভালো মানুষ এই সমাজে তাদের সকলের জন্য নিরন্তর দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।